আসসালামু আলাইকুম, শুভ সকাল। অনলাইন ক্লাসে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ফয়জুস সালেহিন। ইতিপূর্বে আমি আমার ক্লাসে ভেক্টর অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে আমি ভেক্টর অধ্যায় অর্থাৎ পদার্থবিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় ভেক্টর চ্যাপ্টারে কীভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে হবে সেই বিষয়ে আলোচনা করব। আমার পূর্বের ক্লাসগুলো দেখলে তোমরা এই ভেক্টরের থেকে কীভাবে জ্ঞানমূলক, অনুধাবনমূলক, সেই সাথে সৃজনশীল প্রশ্ন উত্তর করতে হবে, কীভাবে এমসিকিউ উত্তর করতে হবে সেগুলো তোমরা বুঝতে পারবে। আর আজকে আমি যা পড়াবো তা থেকে তোমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন অর্থাৎ পরীক্ষায় আসতে পারে এমন কিছু প্রশ্নের সাজেশন আমি দিব। তো যেমন পরীক্ষার আসার মতো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই অধ্যায় থেকে, সেটা হচ্ছে আয়ত একক ভেক্টর কাকে বলে। এরকম প্রশ্ন আসলে তোমরা এই যে বইতে যেভাবে দেওয়া আছে সংজ্ঞা, চিত্র এবং উদাহরণ, এগুলো সহ তোমরা বুঝিয়ে দিবে। এভাবে নিখুঁতভাবে উত্তর না করলে ভালো নম্বর পরীক্ষায় পাওয়া যাবে না। সেই জন্য আমি বই থেকে দেখাচ্ছি, যাতে তোমাদের পড়তে সুবিধা হয়, পরীক্ষার প্রস্তুতি নিতে সুবিধা হয়। চেষ্টা করবে বইয়ের মতোই, বইয়ের ভাষায় উত্তর দিতে। বুঝে যদি পড়ো তারপরও বইয়ের মতো করে উত্তর করবে। ত্রিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটি ধনাত্মক অক্ষ বরাবর যে তিনটি ভেক্টর বিবেচনা করা হয় তাদেরকে আয়ত একক ভেক্টর বলে। এই যে তোমরা চিত্রে দেখতে পাচ্ছ, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা দেওয়া আছে এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ। এক্স অক্ষ বরাবর একক ভেক্টরকে, ধনাত্মক দিকে একক ভেক্টরকে আই, ধনাত্মক ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টরকে জে এবং ধনাত্মক জেড অক্ষ বরাবর একক ভেক্টরকে কে দ্বারা সূচিত করা হয়। চিত্র 2.25। এই যে চিত্রটা যেটা তোমরা বইতে দেখতে পাচ্ছ, এখানে স্পষ্ট করে দেওয়া আছে ঋণাত্মক না, কিন্তু ধনাত্মক দিকে, অর্থাৎ ধনাত্মক এক্স অক্ষ, ধনাত্মক ওয়াই অক্ষ এবং ধনাত্মক জেড অক্ষের দিকে। এখন যদি ধনাত্মক এক্স অক্ষ বরাবর 4 এককের একটি ভেক্টর থাকে তাহলে সেটির মান হবে 4i। ওয়াই অক্ষের দিকে যদি 10 এককের একটি ভেক্টর থাকে তাহলে মান হবে 10j, এবং যদি 6 একক বরাবর একক পরিমাপের ভেক্টর থাকে জেড অক্ষের দিকে তাহলে তার মান হবে 6k। তাহলে এরকম একটা ভেক্টরকে প্রকাশ করতে হলে আমাদের এভাবে আমরা লিখতে পারি 4i প্লাস 10j প্লাস 6k। এখন আবার দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় যদি কোনো ভেক্টরকে প্রকাশ করতে চাও তাহলে তোমরা এভাবে লিখতে পারো। যদি যে চিত্রে দেখতে পাচ্ছ এক্স এবং ওয়াই দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় দুইটা বিন্দু এক্স, এটা স্থানাঙ্ক হচ্ছে এ এক্স এবং এ ওয়াই, তাহলে এক্স অক্ষ বরাবর ভেক্টর হচ্ছে এ এক্স আই এবং ওয়াই অক্ষ বরাবর ভেক্টর হচ্ছে এ ওয়াই জে। এ এক্স ও এ ওয়াই হলো যথাক্রমে এক্স ও ওয়াই অক্ষের দিকে এই ভেক্টরের উপাংশের মান। তো আমরা এখান থেকেই পাই, তোমরা জ্যামিতি যদি এখানে ব্যবহার করো পিথাগোরাসের সূত্র, তাহলে তোমরা এভাবে লিখতে পারো এবং শেষ পর্যন্ত মান আসে এ সমান সমান √(x² + ay²। অর্থাৎ যে কোনো ভেক্টরের মান যদি এখন বের করতে চাও দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায়, সেই মান দুইটা স্থানাঙ্কের মানকে বর্গ করে বর্গমূল বের করলেই ওই ভেক্টরের মান পাওয়া যায়। এখন যদি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর, খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসবে। এই যে আমি আজকে যে ক্লাসটা নিচ্ছি, দেখবে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এই রিলেটেড প্রশ্ন থাকবে। তো তোমরা এখন থেকেই খুব ভালো মতো এই বিষয়গুলো বুঝো। তোমরা হয়তো মনে করো যে খুব সহজেই পেরে যাব, কিন্তু আসলে অত সহজ না। জিনিসটা বুঝতে হবে, বুঝে পড়লে সব কিছুই সহজ। যেমন ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর, পরীক্ষা এটা খুবই কমন প্রশ্ন। তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষার বিভিন্ন বোর্ডের প্রশ্ন প্রতি বছর যদি দেখো যে প্রতি বছরের প্রশ্নগুলো বিভিন্ন বোর্ডের, তো তখন তোমরা দেখবে যে কোনো একটা ভেক্টরের সমান্তরালে একক ভেক্টর বের করতে বলেছে। কী করতে হবে? খুবই সহজ। ওই ভেক্টরের
ভেক্টরটা বের করতে হবে, অর্থাৎ এ এক্স আই প্লাস এ ওয়াই জে, তাকে সেই ভেক্টরের মান দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার। এই চিত্রে তোমরা এই যে স্লাইডে লক্ষ্য করো, এই যে এ একক ভেক্টরের যে মান সেটা কীভাবে বের করতে হয় এই সূত্র দিয়ে। অর্থাৎ কোনো ভেক্টরের তার মান দিয়ে ভাগ করলে ওই ভেক্টরের দিকে বা বরাবর বা সমান্তরাল একক ভেক্টর পাওয়া যায়, আমরা জানি সেটা। কোনো একটা ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে ওই ভেক্টরের দিকে বা তার সমান্তরালে বা ওই ভেক্টর বরাবর একক ভেক্টর পাওয়া যায়। তো এভাবে যদি দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা প্রশ্ন আসে তাহলে এভাবে করবে। এখন যদি সেটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় হয়, তাহলে কি হবে? এই যে তোমরা লক্ষ্য করো, জাস্ট ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কী হবে, এ ভেক্টর সমান এ এক্স আই প্লাস এ ওয়াই জে, আর এখানে এ জেড কে ব্যবহার হবে এবং তার মান হবে ওই একইভাবে প্রমাণ করা যায় রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। তাহলে বের করতে হবে মান এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেডকে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। এই যে তোমরা 2.8 সমীকরণ দেখতে পাচ্ছ। তো কোনো ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর বের করতে হলে এই সমীকরণটা দিয়েই বের করতে হবে, এটাই হচ্ছে সূত্র 2.8 সমীকরণ। তো এটা আজকে একদম ভালো করে রপ্ত করে নাও, যাতে ভবিষ্যতে খুব ভালো করে পারো। এইচএসসি পরীক্ষার জন্য আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর কাকে বলে। যে ভেক্টরের সাহায্যে স্থানাঙ্ক ব্যবস্থার মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করা যায় তাকে অবস্থান ভেক্টর বলে। আমরা সবাই জানি সেটা, কিন্তু অনেক সময় দেখা গেছে অবস্থান ভেক্টর কাকে বলে এভাবে না আসে যে ব্যাসার্ধ ভেক্টর কাকে বলে। এরকম আমি দেখেছি যে স্টুডেন্টরা ব্যাসার্ধ ভেক্টর কাকে বলে এরকম আসাতে তারা উত্তর করতে পারে নাই। আসলে তোমরা যেটা পড়ে যাও হুবহু যদি না আসে তো উত্তর করতে পারো না। মজার বিষয় হচ্ছে যে ব্যাসার্ধ ভেক্টর এবং অবস্থান ভেক্টর একই, এই জন্য আমাদের প্রত্যেকটা টপিক্সের সম্বন্ধে অন্য একটি ভাষায় যেটা বলা হয়, অর্থাৎ একটা জিনিসের অনেক রকম নাম থাকতে পারে, সেই নামগুলো আমাদের জানতে হবে। যেমন অবস্থান ভেক্টরকে ব্যাসার্ধ ভেক্টরে বলা হয়, এই বিষয়টা আমাদের জানতে হবে, ভিন্ন নামগুলো জানতে হবে। নাহলে যেটা হবে, তুমি যেটা পড়ে যাচ্ছ সেটা যদি পরীক্ষায় না আসে তাহলে তোমরা ঠিকমতো উত্তর করতে পারবে না। কিন্তু ব্যাসার্ধ ভেক্টরের ক্ষেত্রে তোমাদের এভাবে লিখবা, ভেক্টর চিহ্ন দিয়ে আর সমান এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, এবং ব্যাসার্ধ ভেক্টরের মান হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তারপর উপাংশেতে কীভাবে বিভাজিত করে ভেক্টরকে, তারপর লব্ধির সমান্তরাল একক ভেক্টর, এটিও খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসে। তোমরা যদি শুধুমাত্র সৃজনশীল প্রশ্ন বা উত্তরপত্র নিয়ে, মানে যেটা প্রশ্নপত্র আছে সেটা নিয়ে যদি উত্তর করার চেষ্টা করো, ভিতরে না পড়ো বইয়ের, তাহলে তোমরা এগুলো ঠিকমতো পারবে না। এগুলো পারতে হলে কি করতে হবে, তোমাদের বইয়ের ভিতরেও প্রত্যেকটা জিনিস ভালো করে পড়তে হবে। যেমন লব্ধির সমান্তরাল একক ভেক্টর অসংখ্যবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এটা এসেছে। তো তোমরা যদি শুধুমাত্র উত্তর সলভ করো তা তো করবেই, সেই সাথে তোমাদের এটা দেখতে হবে। এই যে দেখো, দুইটা ভেক্টর যদি থাকে তাহলে দুইটা ভেক্টরের আয়ের যে সহগ আছে, অর্থাৎ এ এক্স প্লাস বি এক্স যোগ করবা, এ ওয়াই প্লাস বি ওয়াই যোগ করবা এবং এ জেড প্লাস বি জেড যোগ করবা, এবং সেটার দিয়ে রুট ওভার এ এক্স প্লাস বি এক্স হোল স্কোয়ার প্লাস ইউ ওয়াই প্লাস বি ওয়াই হোল স্কোয়ার প্লাস এ জেড প্লাস বি জেড হোল স্কোয়ার, অর্থাৎ 2.11 সমীকরণ। তো এই সমীকরণগুলো তোমরা নোট খাতায় লিখে ফেলো তোমাদের খাতার শুরুতে। তাহলে যেটা হবে, যখনই তোমাদের এই ধরনের কোনো সমস্যা আসবে তখন তোমরা বই থেকে দেখে সমস্যাগুলোর সমাধান খুব সহজে করতে পারবে, এবং সূত্রগুলো তোমাদের মুখস্থ করে ফেলতে হবে। সূত্র যদি মুখস্থ না করো তাহলে তোমরা ভালো করতে পারবে না। একইভাবে যদি ভেক্টরটা বিয়োগ ফল আসে তখন তোমাদের এ এক্স মাইনাস বি এক্স হোল স্কোয়ার প্লাস এই যে তোমাদের এই যে এ ওয়াই মাইনাস বি ওয়াই হোল স্কোয়ার এভাবে আসবে। তো তোমরা এইভাবে
যে কোনো লব্ধি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর বের করতে পারবে। তাহলে পরীক্ষায় আসতে পারে আয়ত একক ভেক্টর কাকে বলে, একক ভেক্টর কাকে বলে, ব্যাসার্ধ ভেক্টর কাকে বলে, লব্ধির কোনো একটা ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর কীভাবে বের করতে হয়, কোনো একটা ভেক্টরের বরাবর একক ভেক্টর কীভাবে বের করতে হয়, এরকম বিভিন্ন প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। আবার কোনো একটা ভেক্টরের লব্ধি ভেক্টর যদি থাকে, সেই লব্ধি সমান্তরালে একক ভেক্টরও পরীক্ষায় আসতে পারে। সেই লব্ধি বরাবর বা লব্ধি সমান্তরালে একক ভেক্টর বের করো। এই যে তাহলে 2.11 সমীকরণ তোমাদের পারতে হবে, সেটি মুখস্থ করে ফেললে এটাও পারবে। আর তোমাদেরকে আরেকটি দিলাম বাড়ির কাজ, সেটা হচ্ছে যে আমি যে ক্লাস নিয়েছিলাম ভেক্টরের গুণের উপর, অর্থাৎ স্কেলার গুণ আর ভেক্টর গুণ। ভেক্টর গুণ দুই রকম হয়, একটা হচ্ছে ভেক্টর রাশিকে স্কেলার রাশি দ্বারা গুণ, একটা হচ্ছে ভেক্টর রাশিকে ভেক্টর রাশি দ্বারা গুণ। ভেক্টর রাশিকে স্কেলার রাশি দ্বারা গুণ এবং ভেক্টর রাশিকে ভেক্টর রাশি দ্বারা গুণ। একটা হচ্ছে স্কেলার গুণ, স্কেলার গুণফল এবং ভেক্টর গুণফল। এগুলোর নিয়ে আমি ইতিপূর্বে ক্লাস নিয়েছিলাম এবং আয়ত একক ভেক্টরের স্কেলার গুণফল কীভাবে বের করে এগুলো আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। আয়ত একক ভেক্টরের যে সূত্রগুলো এবং ডট গুণনের সূত্র 2.15 আজকেই একদম ভালো মতো মুখস্থ করে ফেলো। 2.15 সমীকরণ এই যে বইতে আছে, তোমরা খাতা তুলে ফেলতে পারো। তারপর ভেক্টরের ক্রস গুণন, এগুলো নিয়ে আমি ক্লাস নিয়েছিলাম এবং এগুলো নিয়ে আমি 2টি ক্লাস নিয়েছিলাম। এবং ভেক্টরের গুণফল বিনিময় সূত্র মানে না, এটা আসতে পারে, ব্যাখ্যা করো। ভেক্টরের গুণফল বিনিময় সূত্র মানে না, এটি ব্যাখ্যা করো। তখন তোমরা এখান থেকে উত্তর করবে। এগুলো পূর্ববর্তী ক্লাসগুলোতে সব কিছুই দেখানো হয়েছিল, তাই আমি আর রিপিট করতে চাচ্ছি না। তো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসতে পারে। এখান থেকে অবশ্যই একটা সেট প্রশ্ন আসবে, এই যে ভেক্টরের গুণফল, কোনো ভেক্টরের রূপাংশ, কোনো ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর, কোনো ভেক্টরের সমান্তরাল লব্ধির বরাবর একক ভেক্টর, এই সম্বন্ধে পরীক্ষায় প্রশ্ন থাকবেই। এই ভেক্টরের গুণফল থেকে সেই সাথে ওই যে সংজ্ঞাগুলো যেগুলো আজকে পড়ালাম, সেখান থেকে তোমাদের প্রায় 10 নম্বরের প্রশ্ন থাকার সম্ভাবনা খুবই বেশি। তো তোমরা যদি এই জিনিসগুলো খুবই ভালো করে পড়ো, তাহলে তোমরা অবশ্যই পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হতে পারবে। তো আশা করি যে আমার ক্লাসগুলো খুবই ভালো করে দেখবে। আমি একদম বই থেকে ধরে ধরে কী পড়তে হবে, কেন পড়তে হবে, কী বিষয় খুবই গুরুত্বপূর্ণ এবং কিভাবে আমাদের থিওরির বেসিকটা যদি অর্জন করি, তাহলে আমরা কিভাবে সেটা সৃজনশীল প্রশ্ন সলভ করতে কাজে লাগাবো, সেগুলো বিষয়ে আমি দেখিয়েছিলাম। আমি ইতিপূর্বে আমার অনলাইন ক্লাসে শুধুমাত্র থিওরিগুলো পড়িয়েছি। এখন আমি থিওরির মধ্যেও কীভাবে আমি সেগুলো গুরুত্বপূর্ণ এবং কীভাবে সেগুলো আমি কাজে লাগাবো, আমি গাণিতিক সমস্যা দেখিয়েও সেটা অন্য ক্লাসে সলভ করেছি, কিছু দেখিয়েছি গাণিতিক সমস্যা কীভাবে সলভ করতে হয়। তো আশা রাখি তোমরা ক্লাসগুলো আমার বুঝতে পারছো এবং তোমাদের যদি কোনো সমস্যা থাকে বা কোনো আরও কিছু পরামর্শ থাকে, তো তোমরা আমাকে জানাতে পারো কমেন্ট করে, আমার সাথে যোগাযোগ করে। আমি চেষ্টা করব তোমাদের যে কোনো সমস্যার সমাধান করতে। তো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।